নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক, অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে আমরা শ্রেণীকক্ষের শিক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। যেটা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি শ্রেণীকক্ষের শিক্ষণ পদ্ধতি বা টিচিং লার্নিং মেথড নিয়ে তুমি আলোচনা করো। প্রথমে আমরা দেখে নিই যে এই শিক্ষণ পদ্ধতিটা কি। এই শিক্ষণ পদ্ধতিটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক একটা পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, দলগতভাবে বিভিন্ন কাজ করে, প্রদর্শনীর মাধ্যমে তাদের মানে শেখাটা কি হয়, আনন্দদায়ক হয়ে ওঠে, সহজ হয়ে ওঠে। সেটাকে আমরা শিক্ষণ পদ্ধতি বলে থাকি। এবার এই শিক্ষণ পদ্ধতিটা আমাদের ক্লাসরুমের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে ক্লাসে যাই, সেখানে আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে শ্রেণীকক্ষের সুশৃঙ্খলা, অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে যদি শৃঙ্খলা বজায় থাকে সেটা দেখা। দ্বিতীয়ত হচ্ছে পাশে আরো ক্লাস হয়, সেই ক্লাসে যেন কোনো রকম সমস্যা তৈরি না হয় আমার ক্লাসের জন্য, সেটাকে দেখা। 3 নম্বর হচ্ছে আগেকার দিনে ক্লাসের ধারণা অন্যরকম ছিল। তখন কি হতো, তখন লেকচার পদ্ধতি ছিল, অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা এসে নিজের মতো করে পাঠটা পড়াতেন বা বইটা পড়াতেন, এবং সেই সম্পর্কে তিনি তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখতেন। সে বিষয়টা আমরা তার লেকচারের মাধ্যমে বা তার কথার মাধ্যমে বা তিনি যেটা বলছেন, যেটা বোঝাচ্ছেন, তার মাধ্যমে আমরা শিক্ষালাভ করতাম। কিন্তু বর্তমানে শিক্ষাটা অন্যরকম হয়ে গেছে। আমি তোমাদের আগেও বলেছি, এখন হয়ে গেছে শিক্ষাটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক, অর্থাৎ আমাদেরকে প্রথমে ভাবতে হবে শিক্ষার্থীদের কথা। কিভাবে বোঝালে শিক্ষার্থীরা আরো বিষয়টাকে সহজভাবে বুঝতে পারবে, শেখাটা তাদের আনন্দদায়ক হবে, তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে শ্রেণীকক্ষের বিভিন্ন কাজে। তার কারণ হচ্ছে এখন ওই পদ্ধতি আর নেই যে শিক্ষক এসে বলে যাবেন, শিক্ষার্থী শুধু শুনে যাবে, এটা নয়। এখন হচ্ছে পারস্পরিক আলোচনা চলবে। মানে আমি একটা পাঠ পড়াচ্ছি, সেটা পড়ানোর আগে কি করব, তার পূর্বজ্ঞান যাচাই করে নেব, অর্থাৎ তাকে ছোট ছোট প্রশ্ন বা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা তার পূর্বজ্ঞান যাচাই করব। যাচাই করে বর্তমানে আমি যেটা পড়ালাম সেটা পড়াবো। তারপরে আমি সে কতটা শিখলো সেটা আমরা বিভিন্ন কুইজের মাধ্যমে, বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে হোক, বাড়ির কাজের মাধ্যমে হোক, মানে বিভিন্ন ভাবে তার আমি মূল্যায়ন করব। এই হয়ে গেছে বর্তমানে এখন শিক্ষা পদ্ধতিটা। এবার এই শিক্ষা পদ্ধতিটাকে যদি আমাকে মেনটেন করতে হয়, মানে আমার ক্লাসটা যাতে বাচ্চারা আনন্দের সঙ্গে করে সেটা দেখার জন্য আমাকে কতগুলো পদ্ধতিকে মেনটেন করতে হয়। এবার সেই পদ্ধতিগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি প্রচলিত, অনেক পদ্ধতি আছে, তোমরা নেট খুলে দেখবে, কোথাও 4 রকম, কোথাও 5 রকম, কোথাও 15 রকম, 20 রকম, বিভিন্ন পদ্ধতি সেখানে রয়েছে। তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেই কয়েকটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শিক্ষণ পদ্ধতিটা কি? এই পদ্ধতির মাধ্যমে একটা ক্লাসরুমে বা একটা শ্রেণীকক্ষে যাতে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং তাদের শিক্ষাটা হয়ে ওঠে সহজ ও আনন্দদায়ক। এই শিক্ষণ পদ্ধতির প্রয়োজন কেন পড়ল? শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, মানে আমরা শুধুমাত্র বাচ্চাদের পড়াবো না, আমরা বলবো তারা শুনবে সেটা নয়। তারা কি করবে, রীতিমতো পাঠে অংশগ্রহণ করবে, অর্থাৎ তারা বিভিন্ন প্রশ্ন করবে, আমরা যেটা পড়াচ্ছি সেটা সম্পর্কে তারা চিন্তা করবে। তাদেরকে যদি কোনো সমস্যার সমাধান করতে দিই, সেই সমস্যা সমাধানে তারা দলগতভাবে একসাথে কাজ করবে, তাদের মধ্যে যোগাযোগের মাধ্যম গড়ে উঠবে। এছাড়া যদি আমি পাঠটাকে আনন্দদায়ক ভাবে করি, মানে বিভিন্ন রকম যে টিএলএম গুলো রয়েছে, সেই টিএলএম এর মাধ্যমে বা ছড়া কবিতার মাধ্যমে যদি আমরা করি, কোনো অভিনয়ের মাধ্যমে আমরা করি, তখন সেই পাঠটা কি হয়ে যাবে, শিশুদের কাছে সহজ এবং আনন্দদায়ক হয়ে উঠবে। এবং তারা এই যে প্রশ্ন উত্তর করবে, তারা বিভিন্ন প্রশ্ন করবে, আমরা উত্তর দেব, বা আমরা প্রশ্ন করব, তারা ছোট ছোট উত্তর দেবে, বাস্তব জীবন থেকে তারা উত্তর দেবে, বাস্তব জীবন থেকে বিভিন্ন রকম সমস্যার সমাধান করবে। তাহলে সেইটা করলে শিক্ষার্থীরা কি করবে, সক্রিয়ভাবে পাঠে অংশগ্রহণ করবে। দ্বিতীয়ত হচ্ছে কি, পাঠদান সহজ, আনন্দদায়ক হয়ে উঠবে, যাতে খুব সহজে শিক্ষার্থীরা বিষয়টা বুঝতে পারে এবং মুখস্থ বিদ্যার পরিবর্তে বিষয়টাকে বুঝে সেটা বাস্তবভাবে সেটা সমস্যার সমাধান করতে পারে। 3 নম্বর হচ্ছে কি, তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, অর্থাৎ শিক্ষার্থীরা বুঝতে পারবে যে এই বিষয়টা আমি বুঝতে পারছি, বা এই সমস্যাটা আমি সমাধান করতে পারছি, বা এই বিষয়টা আমি জানি।
মধ্যে আত্মবিশ্বাস, কারণ যখনই তারা ক্লাসে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে, আমরা যখন তাকে বলবো যে না তুমি তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে বা তাদেরকে আমি ভেরি গুড বলবো, তখন কি করবে সে, তার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। তার মানে পরের দিন সেই ক্লাসটা খুব আগ্রহের সঙ্গে করবে যে না ক্লাসে আমি কালকে উত্তর দিতে পেরেছিলাম, স্যার বা ম্যাম আমাকে ভালো বলেছেন, তাহলে আজকে আমাকে আরো ভালো করে বিষয়টাকে শুনতে হবে, বুঝতে হবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। যুক্তি ও চিন্তা শক্তির বিকাশ, অর্থাৎ এই যে তাদেরকে আমরা বিভিন্ন রকম নতুন সমস্যা দেব বা কোনো বিষয় সম্পর্কে তাদেরকে যখন ধারণা দেব, তখন তাদের মধ্যে উত্তর যখন দেবে বা সেই বিষয়ে তারা যখন প্রশ্ন করবে, তখন তাদের মধ্যে কি হবে, চিন্তা শক্তির বিকাশ ঘটবে, তাদের মধ্যে যুক্তিবাদী যে মনোভাব রয়েছে সেটা গড়ে উঠবে এবং শ্রেণীকক্ষের শৃঙ্খলা বজায় থাকবে। এবার আমরা পরপর পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আমরা পড়ব। প্রথম পদ্ধতি, স্টুডেন্ট সেন্টার অ্যাপ্রোচ, অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। আমি তোমাদের প্রথমেই বললাম যে এখন শিক্ষাটা হয়ে গেছে শিক্ষার্থী কেন্দ্রিক, অর্থাৎ শিক্ষার্থী যাতে ভালো করে বিষয়টা বুঝতে পারে, শিক্ষার্থীরা যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তারা যেন নিজেরাই প্রশ্ন করতে পারে, তারা যেন নিজেরা আমাদের সমস্যা সমাধান করতে পারে এবং নিজের মতামতকে প্রকাশ করতে পারে, তাদের মধ্যে যেন জ্ঞান বাড়ে, দক্ষতা বাড়ে, সেই সমস্ত বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে এই যে শিক্ষার্থী কেন্দ্রিক প্রক্রিয়ার কতগুলো কৌশল আছে, তার মধ্যে আমি কয়েকটা বলছি। যেমন হচ্ছে, শিক্ষার্থীদের আমাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করাতে হবে। সক্রিয় অংশগ্রহণ মানে কি, তারা বিভিন্ন রকম প্রশ্ন করবে, আমি যদি কুইজ কম্পিটিশন করি বা পূর্বজ্ঞান যাচাইয়ের সময় তারা উত্তর দেবে, তাহলে এগুলো হচ্ছে সক্রিয় অংশগ্রহণ। দ্বিতীয়ত হচ্ছে প্রশ্ন করবে, সমস্যা সমাধান করতে পারবে, মানে আমরা যখন তাদেরকে একটা সমস্যা দেব, সেই সমস্যাটা তারা দলগতভাবে করতে পারে, তারা এককভাবে করতে পারে, সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে। কারণ তাদেরকে যখন আমরা কোনো সমস্যা দিচ্ছি সেটা অবশ্যই বাস্তব জীবনের উপর ভিত্তি করে বা আমরা আগে যেটা পড়িয়েছি তার উপর ভিত্তি করে, তাহলে সেই সমস্যাটা তারা যখন সমস্যার সমাধান করার একটা তাগিদ তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। দলগতভাবে শিক্ষা, যেটা বলছিলাম যে সমস্যা সমাধান সেটা তারা এককভাবে করতে পারে, তারা একসাথে দলগতভাবেও করতে পারে। বা দলগতভাবে শিক্ষার মাধ্যমে যদি আমি তাদেরকে ছোট ছোট গ্রুপ করে দিই, সেই গ্রুপে আমি তাদেরকে কোনো একটা সমস্যা দিলাম, এবার সেই সমস্যাটা তারা সকলে মিলে আলোচনা করে সমাধান করলো। তার মানে একসাথে দলগতভাবেও যে কোনো কাজ করা যায়, একে অপরের সাথে থাকা যায়, সেই শিক্ষাটাও কিন্তু তাদের এখান থেকে তৈরি হয়ে গেল। আর একটা কি, মুখস্থ বিদ্যার পরিবর্তে জ্ঞান অর্জন, মানে এখন আর মুখস্থ বিদ্যা চলে না। মুখস্থ বিদ্যার পরিবর্তে আমি শুধুমাত্র বইয়ের পাঠটা পড়বো, বইয়ের পাঠটা মুখস্থ করবো তা নয়, আমি বিষয়বস্তু বুঝবো, সেখান থেকে আমার কি কি বুঝলাম সেটা হচ্ছে আমার আসল, সেটাকে আমি বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করব সেটা হচ্ছে আসল। শুধুমাত্র আমি পড়ে গেলাম, কিছুই বুঝলাম না, মুখস্থ করে দিলাম, পরীক্ষাতে উত্তর লিখবো, সেরকম ভাবে ব্যাপারটা নয়। আগের মতো সিস্টেম এখন আর নেই। এখন ওই জন্যই তো হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এসছে। তার কারণ হচ্ছে এখন শিক্ষাটা হয়ে গেছে শিক্ষার্থীদের সার্বিক মূল্যায়নের কথা ভাবা হচ্ছে। মানে একটা শিক্ষার্থী যখন সে স্কুলে আসবে, স্কুলটাকে বলা হয় সমাজের ক্ষুদ্র সংস্করণ। মানে আমি এটা আগের ভিডিওতেও বলেছি যে স্কুল হচ্ছে সমাজের ক্ষুদ্র সংস্করণ, সেখানে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন বর্ণ, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, বিভিন্ন সমস্যা এক একজনের। তাহলে তারা যখন আলাদা আলাদা ফিল্ড থেকে সেখানে আসছে, তারা একে অপরের বন্ধু হচ্ছে, একে অপরের পাশে দাঁড়াচ্ছে, এই যে তাদের মধ্যে যে একে অপরকে সাহায্য করার যে মানসিকতা, তাদের মনোভাব গড়ে উঠছে, এই যে টিফিন বন্ধুদের মধ্যে ভাগ করে তারা খাচ্ছে, তার মানে তারা একে অপরের মধ্যে জিনিসগুলো ভাগ করতে শিখছে, তাদের মধ্যে মূল্যবোধ গড়ে উঠছে, তাদের মধ্যে দায়িত্ব গড়ে উঠছে, তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হচ্ছে। এই যে স্টুডেন্ট সেন্টার অ্যাপ্রোচ, অর্থাৎ এই যে শিক্ষার্থী কেন্দ্রিক প্রক্রিয়ার কতগুলো সুবিধাও আছে। কি সুবিধা, শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে, তাদের মধ্যে কৌতূহল বৃদ্ধি পায়, অর্থাৎ তারা আরো প্রশ্ন করতে থাকে, তারপরে তাদের দক্ষতা বৃদ্ধি পায়, তাদের জ্ঞান অর্জন হয়, এইগুলো হচ্ছে এই পদ্ধতির দলগতভাবে কাজ, অর্থাৎ গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক মানে হচ্ছে একসাথে মিলে কোনো কাজে করা বা একসাথে আলোচনা করে কোনো কাজ করছে। তার মানে কি, এর মাধ্যমে কি হচ্ছে, এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গড়ে উঠছে, তাদের সহমর্মিতা বৃদ্ধি পাচ্ছে। তার মানে যখন তারা গ্রুপ ওয়ার্ক করছে, তখন যখন আমি তাদেরকে ক্লাসে গিয়ে একটা ছোট ছোট গ্রুপ করে দিলাম 5 জনের, এবার এই 5 জনের গ্রুপ করার পর আমি তাদেরকে একটা সমস্যা দিলাম, তারা যখন একসাথে মিলে এই সমস্যাটা সমাধান করছে, তার মানে কি, সেটা তখন তাদের সকলের সমস্যা হয়ে উঠছে। অর্থাৎ এই যে দলগতভাবে তারা যখন কাজ করছে, তাদের মধ্যে কি তৈরি হয়ে যাচ্ছে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হয়ে যাচ্ছে, তাদের মধ্যে সহমর্মিতা জেগে উঠছে। তাহলে এটা হচ্ছে দলগতভাবে কাজ। তাহলে দলগতভাবে কাজ মানে হচ্ছে সবাই মিলে সম্মিলিতভাবে
যখন কোনো প্রজেক্ট করছে বা কোনো সমস্যা সমাধান করছে, তখন সেটাকে বলা হচ্ছে গ্রুপ ওয়ার্ক। এই গ্রুপ ওয়ার্কের ফলে কি হচ্ছে, গ্রুপ ওয়ার্কের ফলে শিক্ষার্থীরা সবাই মিলে যখন কাজ করছে, তাহলে তাদের মধ্যে সহমর্মিতা বোধ গড়ে উঠছে, দায়িত্ব বোধ গড়ে ওঠে, তাদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গড়ে ওঠে, তাদের মধ্যে নেতৃত্ব বোধ গড়ে ওঠে। 3 নম্বর হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক, বা আমরা সেটাকে বলে প্রজেক্ট বেসড লার্নিংও বলে লিখতে পারি। প্রজেক্ট বেসড লার্নিং হচ্ছে আমরা যেটা দেখছি, সেটা বিভিন্ন বাস্তব জীবন হতে পারে, সেটার উপর ভিত্তি করে শিক্ষা। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, যখন আমি গতবার ক্লাসে যখন পড়াচ্ছিলাম বাচ্চাদেরকে, আমি পরিবহন ব্যবস্থা যখন তাদেরকে পড়াচ্ছিলাম, আমি তাদেরকে পরিবহন ব্যবস্থার উপর একটা প্রজেক্ট করতে দিয়েছিলাম। এবার তারা কিভাবে প্রজেক্টটা করবে সেটা তারা প্রথমে বুঝতে পারছিল না। এবার আমি যখন তাদেরকে বোঝাতে শুরু করলাম, আমরা পরিবহন ব্যবস্থাকে কতগুলো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি জলপথে পরিবহন, একটা হচ্ছে স্থলপথে পরিবহন, আর একটা হচ্ছে আকাশপথে পরিবহন। এবার আমি যদি জলপথে পরিবহনটা দেখি, জলপথে পরিবহন কিন্তু একদিনে, এই যে আজকে আমরা ভেসেল ব্যবহার করছি, লঞ্চ ব্যবহার করছি, এই যে জিনিসগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে এসছে। প্রথমে পানসি ব্যবহার করা হতো ডিঙি নৌকার মতো, তারপর একটু বড় নৌকা এলো, সেখান থেকে লঞ্চ এলো, স্টিমার এলো, ভেসেল এলো, তার মাঝে ভুটভুটি ছিল। তাহলে এই যে জিনিসগুলো দেখছিলাম তারা এইবার যখন তাদেরকে আমি জলপথে পরিবহন পড়ালাম, এই কয়েকটা জিনিস তাদেরকে আমি দেখালাম। এবার যখন স্থলপথে পরিবহন, স্থলপথে একদম প্রাচীনকালে মানুষ হেঁটে যেত, তারপর পালকির ব্যবস্থা এলো, পালকির পর আস্তে আস্তে গরুর গাড়ি, তারপরে আস্তে আস্তে আমাদের এই যে সাইকেল, বাইক, এইগুলো তাদেরকে বোঝালাম। 3 নম্বর হচ্ছে যখন আমি আকাশপথে পরিবহন দেখালাম, তখন এরোপ্লেন বা হেলিকপ্টারের কথা বললাম। তাহলে এই যে পরিবহনটা যখন আমি তাদেরকে পড়ালাম বা বোঝালাম, যখন এই জিনিসগুলো যখন ধাপে ধাপে তাদেরকে বোঝাচ্ছি, বা তাদের যখন এই বিষয়টা প্রজেক্টটা করে নিয়ে এলো, করে নিয়ে আসার পর আমি একটা প্রজেক্ট টাঙিয়ে দিলাম, টাঙিয়ে দেওয়ার পর যখন তাদেরকে দেখাচ্ছি বা বোঝাচ্ছি বা পরিবহন ব্যবস্থাটা বোঝাচ্ছি, তখন তাদের কাছে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই যে প্রজেক্ট বেস শিখন, তাহলে সেটা কি বাস্তব জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই প্রজেক্ট বেস লার্নিংটা হয়। এবার এই প্রজেক্ট বেস লার্নিং এর ফলে কি কি সুবিধা হচ্ছে, একটা হচ্ছে শিক্ষার্থীরা হাতে কলমে শিখছে, এই যে আমি তাদেরকে প্রজেক্ট করতে দিলাম, তার মানে তারা হাতে কলমে শিখলো। দ্বিতীয়ত হচ্ছে তাদের মধ্যে সামাজিক দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, তারা একসাথে মিলে করছে, বা বাড়ির বড়দের কাউকে জিজ্ঞাসা করছে বিষয়টা, যখন সে করছে ছবিটা আঁকতে গিয়ে কারো সাহায্য নিচ্ছে, তার মানে তাদের মধ্যে সামাজিক দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, বাস্তব সমস্যা সমাধান, মানে তারা নিজেরাই বিভিন্ন সমস্যার সমাধান করতে পারছে বা সেটাকে পরবর্তী জীবনে কাজে লাগাতে পারবে, এই প্রজেক্ট বেস লার্নিং। ডেমনস্ট্রেশন মেথড, ডেমনস্ট্রেশন মেথড হচ্ছে বাংলায় যেটাকে বলা হয় প্রদর্শনমূলক পদ্ধতি। এই প্রদর্শনমূলক পদ্ধতিটা কিভাবে করা হয়, বিভিন্ন রকম উপকরণ, যেটা আমরা যে টিএলএম বলি। যেমন আমি যখন দিন রাত্রি পড়াবো, তার মানে তখন আমাকে একটা টর্চ লাগবে আর একটা গ্লোব লাগবে। তাহলে এই যে দুটো জিনিস লাগছে, যে কোনো জিনিস যখন আমরা পড়াতে যাই, তখন আমাদের কয়েকটা জিনিসের প্রয়োজন হয়। সেটা আমাদের ব্ল্যাকবোর্ড হতে পারে, সেটা চক হতে পারে, ডাস্টার হতে পারে, এই সব কিছু, বা আমরা এই যে আশেপাশে আমাদের, এখন তোমাদেরকে বলি না যে স্কুলগুলো হয়ে গেছে টিএলএম, মানে স্কুলের যে আমরা বিভিন্ন রকম ছবি দেখছি, সেই ছবি দেখে আমরা যখন তাদেরকে পড়াচ্ছি, বা কোনো একটা চার্ট আমি তৈরি করে নিয়ে গেলাম, সেই চার্টটা দেখে যখন তাদেরকে আমরা পড়াচ্ছি, তখন সেটা কি হয়ে যাচ্ছে, তাদের শিক্ষাটা অনেক বেশি কংক্রিট হচ্ছে, তাদের শিক্ষাটা অনেক বেশি বাস্তববাদী হচ্ছে। বিভিন্ন রকম উপকরণ, যন্ত্রপাতি ইত্যাদির মাধ্যমে যখন শিক্ষা হচ্ছে, এই প্রদর্শনমূলক বিষয়গুলোর মাধ্যমে কি হচ্ছে, শিক্ষার্থীরা ধাপে ধাপে বিষয়টা বুঝতে পারছে, জটিল ধারণাগুলো খুব সহজ হয়ে যাচ্ছে তাদের চোখের সামনে, তাদের পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, সময়ের অপচয় কমছে। তারপরে যেটা হচ্ছে আলোচনা এবং প্রশ্ন উত্তর মেথড, ডিসকাশন অ্যান্ড কোয়েশ্চেনিং মেথড, অর্থাৎ তারা আলোচনা করবে এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে যে শিক্ষাটা হচ্ছে, এখানে কি হচ্ছে, মানে আমি তাদেরকে একটা সমস্যা দিলাম, তারা নিজেদের মধ্যেই যে ছোট ছোট গ্রুপ করে করতে বলছি, বা তারা ক্লাসের গোটা ক্লাসকে আমি একটা সমস্যা দিলাম, তাহলে তারা নিজেদের মধ্যে যখন আলোচনা করছে, আলোচনা করে যখন তারা সেই সমস্যাটা সমাধান করছে বা আমাকে প্রশ্ন করছে, প্রশ্নের মাধ্যমে সমাধান করছে, সেটাই হচ্ছে আলোচনা এবং প্রশ্ন উত্তর পদ্ধতি। এবার এর মাধ্যমে কি হচ্ছে, শিক্ষার্থীদের চিন্তা শক্তি বৃদ্ধি পাচ্ছে, একে অপরের সঙ্গে মত বিনিময় করতে পারছে,
যুক্তির মাধ্যমে তারা সমাধানে পৌঁছাচ্ছে। উত্তর খোঁজা মানে যখন ডিসকাশন হচ্ছে, আমি একটা বিষয় তাদেরকে বললাম, তারা সেখান থেকে আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকলো, তাহলে এটা হচ্ছে ডিসকাশন। আবার আমি তাদেরকে প্রশ্ন করছি, তারা উত্তর দিচ্ছে, বা আমি একটা জিনিস যখন পড়াচ্ছি, পড়াতে পড়াতে তাদেরকে কিছু প্রশ্ন করছি, তারা উত্তর দিচ্ছে। তাহলে এই যে আলোচনা করা হচ্ছে, আলোচনার মাধ্যমে প্রশ্ন উত্তর হচ্ছে, তার মানে একে অপরের মধ্যে আমাদের যে মতামত রয়েছে সেটা আমরা আদান প্রদান করতে পারছি। এবং সবসময় শিক্ষার্থীদের কি হচ্ছে, এখানে সক্রিয় অংশগ্রহণ হচ্ছে। এবং তোমরা বুঝতেই পারছো, এই সমস্ত পদ্ধতিগুলো যেগুলোই বলছি না কেন, সেগুলোই হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক কিন্তু পদ্ধতি। সব জায়গায় কিন্তু শিক্ষক দেখো সহায়কের ভূমিকায়, এবং ক্লাসরুমে শিক্ষার্থী হচ্ছে মেন। তারা আছে বলেই আমরা আছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদের বিষয়টাকে কতটা সহজে, সুন্দর করে, আনন্দদায়ক ভাবে তাদেরকে আমরা বিষয়টা বোঝাতে পারি। মানে পড়া যেন তাদের কাছে মনে হয় যে কোনো বোঝা নয়। এখন এখন লার্নিংটা হয়ে গেছে জয়ফুল লার্নিং। অর্থাৎ তারা আনন্দের সঙ্গে শিখবে, ভালোবেসে শিখবে, কাউকে ভয় পেয়ে না। শিক্ষকের ভূমিকা কিন্তু এখানে বাবা মায়ের মতো নয়, শিক্ষকের ভূমিকা এখানে হচ্ছে বন্ধুর মতো। অর্থাৎ বন্ধুর মধ্যে তাদের মতো তাদেরকে অ্যাসিস্ট করবে, তাদেরকে সঠিক পথে নিয়ে যাবে, তাদেরকে বিষয়টা বোঝাবে, যাতে তারা খুব সুন্দরভাবে ভয় না পেয়ে আনন্দের সঙ্গে শিখতে পারে। স্টোরি টেলিং অ্যান্ড অ্যাক্টিং। স্টোরি টেলিং অ্যান্ড অ্যাক্টিং, স্টোরি টেলিং মানে কি, গল্প বলা। মানে আমরা যখন তাদেরকে কোনো একটা জিনিস পড়ানোর চেষ্টা করছি, তার আগে তাদেরকে আমরা একটু গল্প বলছি। আমরা এই যে বিভিন্ন নীতি শিক্ষামূলক গল্পগুলো হয় না, যেমন আমি গত বছর ক্লাস থ্রিতেও পড়াতাম। এবার যখন আমি ক্লাস নিতে যেতাম, ওদের একটা ইসপের গল্প ছিল। এবার ওই ইসপের গল্প, কে ছিলেন ইসপ, ক্লাস থ্রি টেক্সট বুকে আছে বাংলার। এবার তখন যখন আমি তাদেরকে বোঝাচ্ছি এবং একটা গল্প বলছি, সেখানে আমি তাদেরকে শুরুটাই করলাম ওই খরগোশ আর কচ্ছপের একটা গল্প দিয়ে। এবার যখন আমি খরগোশ এবং কচ্ছপের গল্পটা তাদেরকে বললাম, যে খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। দৌড় প্রতিযোগিতায় দুজনে এক জায়গা থেকে যাত্রা শুরু করলো। এবার কচ্ছপ কি ভাবলো, আমাকে তো ধীরে ধীরে যেতে হবে, তার কারণ আমি তো খরগোশের মতো দৌড়াতে পারি না। আর খরগোশ কি ভাবলো, কচ্ছপ তো ভীষণ ধীর গতিতে আসবে, সে তো আর আমার সঙ্গে দৌড়ে পারবে না, সুতরাং আমি একটু রেস্ট নিয়ে নিই। কিছু দূর যাওয়ার পর কি করলো, খরগোশ একটু রেস্ট নিতে বসলো গাছের ছায়ায়। এবার কচ্ছপটা কি করলো, ধীর গতিতে আস্তে আস্তে এগোতে থাকলো। এবার কচ্ছপ কি করলো, রেস্ট নিতে নিতে ঘুমিয়ে গেল। এইবার যখন দৌড় প্রতিযোগিতা শেষের মুহূর্তে তার ঘুম ভাঙলো, সে ঘুম ভেঙে দেখলো যে কচ্ছপ পৌঁছে গেছে, যথারীতি তার লাইন ক্রস করে গেছে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, এখান থেকে আমরা শিখলাম, তখন তাদের মধ্যে থেকে কেউ একজন বলে উঠলো যে এখান থেকে আমরা শিখলাম যে আমি যতই জানি না কেন বিষয়টা, আমাদের কিন্তু কোনো বিষয়ে অবহেলা করা উচিত নয়, বা কাউকে ছোট ভাবা উচিত নয়। প্রত্যেকের মধ্যে ক্যাপাসিটি আছে, সে কোনো না কোনো ভাবে কিন্তু নিজের লক্ষ্যে এগিয়ে চলেছে। তার মানে আমাদেরকে কিন্তু বিশ্রাম নিলে চলবে না, আমাদেরকে কি করতে হবে, সব সময় আস্তে আস্তে শিক্ষার মাধ্যমে, সঠিক শিক্ষার মাধ্যমে আমাদের কি করতে হবে, নিজের লক্ষ্যে এগিয়ে চলতে হবে, যাতে বড় হয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি। তাহলে এই যে ইসপের গল্প বলার আগে আমি এই যে একটা গল্প বললাম, এবং সেখান থেকে তাদেরকে নীতি শিক্ষা দিলাম। কি নীতি শিক্ষা পেলো তারা, যে আমাদেরকে কাউকে ছোট করা উচিত নয়, মানে প্রত্যেকেরই মধ্যে কিছু না কিছু ক্যাপাসিটি আছে, তাদের নিজের মতো করে শুধু আমাদেরকে ভাবতে হবে যে কার মধ্যে কি গুণ আছে। কিন্তু আমরা প্রত্যেকেই কিছু না কিছু গুণ নিয়ে জন্মাচ্ছি। তাহলে এই যে যখন আমি তাদেরকে গল্প বললাম, তারা সেখান থেকে নীতি শিক্ষা পেলো, তারা নীতি গল্প কি সেটা বুঝলো, এবং ইসপের গল্প কি ধরনের হয় সেটাও তারা বুঝে গেল। তাহলে এই যে গল্প বললাম, বা আমি একটা যে ক্লাস ফাইভে আছে ফণী মনসা বনের পরি, সেটা যখন আমি বাংলাতে পড়াতে যাব, তখন ওখানে একটা ফণী মনসার কিছু কথোপকথন আছে, বনের পরির কিছু কথা আছে। এবার এই যে তাদেরকে যদি আমি দু তিনটে বাচ্চাকে, এক একজনকে এক একটা ভূমিকায় যদি আমি অভিনয় করাই, এবং সেটা যখন অন্য বাচ্চারা পাশ থেকে দেখবে, তখন কি হবে, বিষয়টা তাদের কাছে আরো আকর্ষণীয় হবে, এবং তারা বিষয়টা সম্পর্কে বুঝতে পারবে, এবং এক একটা চরিত্র সম্পর্কে তাদের মনে একটা সঠিক ধারণা জন্মাবে। তাহলে এই গল্প বলার অভিনয়, যেটা স্টোরি টেলিং অ্যাক্টিং, এটা হচ্ছে একটা আনন্দদায়ক শিখন। এইটাতে বাচ্চারা কিন্তু একদম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, এবং ওরা ভীষণ মজা পায়। এবার এই স্টোরি টেলিং এর মাধ্যমে আমরা কি করি, স্টোরি টেলিং এর মাধ্যমে কোনো ঘটনার বর্ণনা দিই, সেই ঘটনার ক্রম বর্ণনা করা, কোনো চরিত্র সম্পর্কে ধারণা দেওয়া, এই সমস্ত জিনিসগুলো আমরা এই স্টোরি টেলিং থেকে জানতে পারি। আর অ্যাক্টিংটা কি, অ্যাক্টিংটা হচ্ছে একটা কৌশল, যার মাধ্যমে যে চরিত্রগুলোর সম্পর্কে আমি গল্পটা বলছি বা গল্পটা পড়ছি, সেই চরিত্রগুলো অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়ে আমাদের চোখের সামনে ভেসে ওঠে।
তাহলে এটা হচ্ছে একটা আনন্দদায়ক শিক্ষণ, যার মাধ্যমে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং শিক্ষা নেয়। তারপরে কি, তারপরে হচ্ছে প্রযুক্তি নির্ভর, মানে যেটা বর্তমানে চলছে টেকনিক্যাল মেথড, যেমন যেটা হচ্ছে অনলাইন বিভিন্ন ক্লাস, তারপরে হচ্ছে ডিজিটাল ক্লাসরুম, এই সমস্তগুলো যেগুলো হয়। যেমন আমি তোমাদেরকে আমাদের স্কুলের কথা বলছি। আমাদের স্কুলে যেমন একটা রুমে একটা টিভি লাগানো হয়েছে। এবার সেই টিভির মাধ্যমে আমার নেট কানেকশন করা হয়েছে ব্রডব্যান্ডের। এবার তার মাধ্যমে কি হচ্ছে, আমি ধরো বাচ্চাদেরকে যেটা পড়াচ্ছি, যেমন এর আগের দিন আমি ক্লাস 5 এর পরিবেশ নিই। এবার ক্লাস 5 এর আমি পড়াতে পড়াতে যখন যক্ষ্মা এলো, ইনফ্লুয়েঞ্জা এলো, কলেরা এলো, এবার তাদেরকে তখন আমি বোঝাচ্ছিলাম ভাইরাস কি, ব্যাকটেরিয়া কি, কোনটা ভাইরাস ঘটিত রোগ, কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবার তারা আমাকে বলছে যে ভাইরাস কিরকম দেখতে হয়, ব্যাকটেরিয়া কিরকম দেখতে হয়। এবার তখন আমি তাদেরকে কি করলাম, টিভিটা চালালাম, টিভিটা চালিয়ে ভাইরাস কি, ব্যাকটেরিয়া কি, তারা কি কি রোগ ছড়ায়, কিভাবে ছড়ায়, সেই একটা গোটা ভিডিও আমি তাদেরকে দেখালাম। তার মানে কি হলো, তারা তাদের মাথার মধ্যে গেঁথে নিল যে ভাইরাস এরকম হয়, ভাইরাস এই রোগগুলো ছড়ায়, ব্যাকটেরিয়া এরকম হয়, ব্যাকটেরিয়া এইভাবে রোগগুলো ছড়ায়। তার মানে এই যে তারা যেটা শিখলো, সেটা কি হলো, যখন তারা অনলাইনে ওই ভিডিওটা দেখলো, তাহলে এই যে যে কোনো জিনিসকে যখন তারা দেখছে, তখন তাদের শেখাটা কি হচ্ছে, অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। তথ্যের আদান প্রদান, যেটা ওরা শিখছে, নতুনত্ব অনেক কিছু শিখতে পাচ্ছে। বিশেষত আমরা তাদেরকে মুখে বলছি, আর সেখানে তারা ছবিটা দেখছে, যেটা তাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হচ্ছে। তাহলে এই যে প্রযুক্তি নির্ভরের ফলে কি হচ্ছে, বিভিন্ন তথ্য আদান প্রদান গুলো খুব সহজ হয়ে গেছে। বিশেষত এই যে অনলাইন ক্লাসরুম, এইগুলো তো সব কোভিড থেকে শুরু হয়েছে। কোভিডে যখন কি হচ্ছিল, ক্লাস নেওয়া যাচ্ছিল না, তখন তখন কি হচ্ছে, অনলাইন ক্লাসের এই যে চলটা তখন বেড়েছে। তার মানে কি হচ্ছে, এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। ফ্লিপড ক্লাসরুম, এই ফ্লিপড ক্লাসরুমটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন কিন্তু ক্লাসরুমগুলো সব ফ্লিপ ক্লাসরুম। এটা হচ্ছে একদম আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা কিভাবে শেখাবো, এই যে এতক্ষণ যেগুলো আমরা পড়ালাম, সেগুলো কি পড়ালাম, সেগুলো হচ্ছে আমরা ক্লাসে পড়ালাম বিষয়টা। আর এই ফ্লিপ ক্লাসরুমটা কি, আমরা তাদেরকে বিভিন্ন রকম তথ্য দিলাম বা বললাম, যেমন আমরা পাঠ পরিকল্পনা করি টিচাররা, তেমনি তাদেরকে বললাম তোমরা ভাইরাস ব্যাকটেরিয়া সম্পর্কে সমস্ত তথ্য জেনে এসো, কালকে আমরা এটা পড়বো। তাহলে তারা কি করলো, বা তোমরা তাদেরকে বললাম কালকে আমি তোমাদেরকে মাটির গঠন পড়াবো, তোমরা বিভিন্ন প্রকার মাটিগুলো, কার জল ধারণ ক্ষমতা কেমন, কার কোথায় বালি আছে, কোথায় কাদার পরিমাণ বেশি, সেগুলো তোমরা একটু দেখে আসবে। এবার যখন তারা বাড়ি থেকে ইন্টারনেট সার্চ করে হোক, বাবা মাকে জিজ্ঞাসা করেই হোক, প্রাইভেট টিউটরকে জিজ্ঞাসা করেই হোক, যেভাবেই হোক না কেন, তারা যখন বিষয়টা জেনে এলো, এবার যখন আমি তাদের ক্লাসে পড়াতে শুরু করলাম, তাদের বিষয়টা কি হয়ে গেল, অনেক বেশি সহজ হয়ে গেল। এখানে কি হচ্ছে, শিক্ষার্থীরা হচ্ছে সক্রিয় অংশগ্রহণ করতে পারছে। তাহলে প্রাথমিক শিক্ষাটা এখানে কোথায় হবে, এত যে পদ্ধতিগুলো বললাম সেখানে কিন্তু শিক্ষাটা হচ্ছিল ক্লাসরুমে। এবার হবে প্রাথমিক শিক্ষাটা হবে বাড়িতে। বাড়িতে তারা ইন্টারনেট দেখে হোক, ফোন দেখে হোক, মোবাইল দেখে হোক, তারা বাড়িতে বাবা মাকে জিজ্ঞাসা করে হোক তথ্য জানবে। তারপর ক্লাসে এসে সেই তথ্যটা আমাদেরকে বলবে। তার উপরে বিভিন্ন রকম আরো কিছু তথ্য যদি দেওয়ার থাকে সেখানে দেবো, কিছু প্রশ্ন থাকলে তারা উত্তর দেবে, তারা আমাকে প্রশ্ন করতে পারবে। এর ফলে কি হচ্ছে, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ হচ্ছে, শিক্ষার্থীদের কাছে শিক্ষাটা সহজ হয়ে উঠছে, এবং এটা হচ্ছে এখন একটি আধুনিক পদ্ধতি। তাহলে এই হলো আমার টিচিং লার্নিং মেথড বা শ্রেণীকক্ষের শিক্ষণ পদ্ধতি। আমি মোটামুটি ইম্পর্টেন্ট গুলোই তোমাদেরকে বলার চেষ্টা করেছি। এছাড়াও আরো কিছু টেকনিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা সকলকে। আর অবশ্যই তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।